আমাকে একটু হোস্ট করে দেন জামিল স্যার। থ্যাংক ইউ। তো রেগুলার জুম মিটিং এ থাকেন কে কে আছেন এরকম, আই মিন আপনাকে কো হোস্ট করে দিলে আমি যদি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যাই সেক্ষেত্রে জাস্ট একটু কষ্ট করে আমাকে আবার হোস্ট করতে পারবেন। কেউ কে আছেন এরকম? একটু রেসপন্স করবেন, একটু রেসপন্স করবেন। কেউ কেউ কি আছেন এরকম? হ্যালো, কেউ কি আছেন যাকে আমি কো হোস্ট করে রাখতে পারি? আমি যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যাই সেক্ষেত্রে আমাকে হোস্ট করবেন। স্যার আমাকে করতে পারে। আপনার নাম? স্যার পার্থ, পার্থ রয় স্যার। পার্থ রয়, ওকে, আপনাকে আমি কো হোস্ট করে রাখলাম। তো কেস আই গেট ডিসকানেক্টেড সেক্ষেত্রে আমাকে হচ্ছে কানেক্টেড করে দিবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। তো আমাদের একটু কথা বলে নেই। আহ, আমাদের হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত 7 নম্বর ক্লাসটা হবে। আর যারা নতুন প্রথম ক্লাসটা আপনাদের হচ্ছে 11টা থেকে শুরু হবে, ঠিক আছে? এটা আমরা আগেও বলেছি। তো আসেন আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা আরেকটা জিনিস বলি, আমি সেদিন কিন্তু ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কোনোভাবেই আহ রাত 10টার পরে আপনারা কেউ আর কমেন্ট করবেন না। তো অনেকে কিন্তু রাত 10টার পরেও মনে হয় কমেন্ট করেছেন এবং আমি কিন্তু তাদের কমেন্টে রিপ্লাই দিইনি। সো আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবো যে রাত যেই টপিকটা আমি দিচ্ছি, একজন বলেছেন আমি নতুন ক্লাসে কি থাকবো, অবশ্যই থাকবেন, আপনি দেখেন ক্লাসটা পড়েন, সমস্যা তো নেই আপনার, তাই না? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আহ, কোনোভাবেই আমি যখন বলে দিব যে আজকের টপিক এটা, আগামীকাল রাত 10টার মধ্যে কমেন্ট করবেন, এর মধ্যেই কমেন্ট করে ফেলবেন, কারণ এটা আপনাকে answer দেবে, ঠিক আছে? আর যেটা করবেন সেটা হচ্ছে যে এখন মাথায় রাখবেন বেশি লিখবেন না, ওকে? আমি যখন বলবো যে 250 ওয়ার্ডের একটা পিডিএফ তৈরি করতে হবে, লিখে দেখান দেখবো, তখন আপনি লিখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আপনারা এফোর্ট দিচ্ছেন, এটা আমার খুব ভালো লাগছে। আমি যতক্ষণ পর্যন্ত পারি আমি দেখে দেবো, কোনো সমস্যা নেই, But মন দিয়ে পড়বেন, ঠিক আছে? একটা বিষয় গেল, হ্যাঁ। আর নতুনদেরকে বলছি ক্লাসের অডিওটা সবসময় অফ রাখবেন, ক্লাসের অডিওটা শুড বি সুইচড অফ অলওয়েজ, ঠিক আছে? আনলেস ইউ স্পিক অর শেয়ার এনি আইডিয়া। তো দেখেন, আম, আমরা গত ক্লাসে ইফের নিয়মটা শেষ করেছিলাম, তারপর ইফ আফটার এগুলা ব্যবহার করে আমরা কিন্তু কিছু সেন্টেন্স তৈরি করেছিলাম। তো এবারে আজকে আমি একটা মজার জিনিস আলোচনা করব, সেই জিনিসটা আমি একটু দেখবো, আসেন, হ্যাঁ। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে আজকে আমরা আলোচনা করবো লেকচার 8, ঠিক আছে? লেকচার 6 তো শেষ, তাই না? সরি 7। সো আই এম টাইপিং লেকচার, সরি,
I'm typing lecture 7. Okay, lecture 07. ঠিক আছে, okay, and lecture 01. আপনারা চাইলে আসলে এই প্রথম 5টা ক্লাস থেকে দেখে নিতে পারতেন, তারপর আমি নিজেই ক্লাসটা নিয়ে নিই, ভালো হবে। ঠিক আছে, কারণ এখানে খুব সুন্দর করে বিষয়গুলো ডিসকাস করা আছে। তারপর আমরা বকবক করবো, কোনো সমস্যা নেই, পড়লে তো ভাই লস নাই। ঠিক আছে, লেকচার 07টা প্রথমে আমরা শুরু করছি। ওকে, তো দেখেন, আহ, একজন বলছেন দাদা নো সাউন্ড, যিনি সাউন্ড সাউন্ড। শোনা যাচ্ছে, সমস্যা নাই, ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ। তো লেকচার 7-এ প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইফ ভার্সেস হচ্ছে ইন কেস নিয়ে একটু বকবক করে আসেন। এটা একটা মজার জিনিস, আমরা অনেকেই ভুলটা করি। ঠিক আছে, রাইটিং এ দেখেন, ইফ হচ্ছে একটা পিওর কন্ডিশন। কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, যদি কন্ডিশনটা কনফার্ম হয় বা ফুলফিল হয়, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ঘটবে। ঠিক আছে, আই রিপিট, কন্ডিশনটা যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ঘটবে না। কিরকম, আমি যদি বলি যে আমি মনে করেন বললাম যে প্লিজ give me an umbrella, ঠিক আছে, if it rains। আমি অ্যাডভার্ব ক্লজটা মনে করেন পরে লিখি, আমি তো আগে নিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইফ ইট রেইনস, ঠিক আছে, গিভ মি অ্যান আমব্রেলা প্লিজ, লিখলাম মনে করেন। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, এই যে আপনি ইফটা প্লিজটা বাদ দিয়ে দিই, পরে কনফিউজ হয়ে যাবেন। এখন দেখেন, এগুলোকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু প্রথমে কন্ডিশন উইল টেক প্লেস, ঘটবে, দেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ঘটবে। অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা না ঘটলে পরেরটা ঘটতে পারবে না। তো বলতেছে গিভ মি অ্যান আমব্রেলা, আমার একটা ছাতা দাও যদি বৃষ্টি হয়। তো এখানে প্রথমে বৃষ্টি হতে হবে, যদি বৃষ্টি হয় তাহলে আমাকে ছাতাটা দেবে। অর্থাৎ প্রথমে কি ঘটবে, প্রথমে হচ্ছে রেইন, এরপরে হচ্ছে আমব্রেলা বিষয়টা আসবে। যদি বৃষ্টি না হয় তাহলে আমার ছাতার কোনো প্রয়োজন নেই। একই বাক্য যদি আপনি বলেন যে দিয়ে বলবেন, কি বলে, ইন কেস দিয়ে বলবেন। ঠিক আছে, ইন কেস ইট রেইন, ঠিক আছে, ইন কেস ইট রেইনস, এখানে কিন্তু ভাই ঝামেলা আছে। কি ঝামেলা আছে, এই বাক্যের মিনিংটা কিন্তু ইফের মতো না। এই বাক্যের মিনিংটা হচ্ছে, প্রথমে আমি বলতেছি যে আমাকে ছাতা দিয়ে দাও, ইন কেস ইট রেইনস, যদি বাই চান্স পরের বৃষ্টি হয়। তার মানে এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই, এখানে একটা পসিবিলিটির কথা বলতেছে। তার মানে ইফ দিয়ে বললে মিনিংটা হচ্ছে যদি বৃষ্টি হয়, অর্থাৎ আগে দেখো যে বৃষ্টি হচ্ছে কিনা, যদি বৃষ্টি হয় তাহলে আমাকে একটা ছাতা দাও, বা যদি বৃষ্টি না হয় দরকার নেই। আর ইন কেস দিয়ে বললে এটা মিনিংটা হচ্ছে আমাকে ছাতা দাও যদি বাই চান্স পরে বৃষ্টি হয়, মানে আমি ছাতা নিয়েই বের হচ্ছি, যদি পরে বৃষ্টি হয় কাজে লাগবে। ঠিক আছে, পার্থক্যটা সবাই বুঝতে পারলাম? একটু বলবেন প্লিজ। জি, দাদা, হ্যাঁ বলুন। গিভ মি অ্যান আমব্রেলা ইফ ইট রেইনস, তার মানে হচ্ছে যে যদি বৃষ্টি হয় আমাকে একটা ছাতা দিও, এরকম? না, আমাকে একটা ছাতা দাও যদি বাই চান্স পরে বৃষ্টি হয়। তাহলে তো ইফ আর ইন কেস সেম হয়ে গেল না? না, ইফ দিয়ে বললে আপনি বুঝাচ্ছেন যে আমাকে একটা ছাতা দাও যদি বৃষ্টি হয়, মানে বলতেছি আগে দেখো বৃষ্টি হচ্ছে কিনা, যদি হয় তাহলে ছাতা দাও। ঠিক আছে, ইনকেস দিয়ে বললে আমাকে ছাতা দাও তো তুমি আগে আগে দাও, নিয়ে লই, তারপর বেরোবো। কেন নিয়ে বেরোবো ছাতা নিয়ে? কারণ যদি বাই চান্স পরে বৃষ্টি হয়। ঠিক আছে, জি দাদা, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে ওই তোমার অস্বীকারে কি ভার্সেস হচ্ছে ক দীর্ঘিকারে কি। অনেকে কিন্তু এই দুটো জিনিস উচ্চারণ করতে ভুল করে। ঠিক আছে, আমি যদি বলি তোমার নাম কি, সেক্ষেত্রে এই ক দীর্ঘিকারে কি, আর তুমি তুমি কি ভাত খাইছো, এটা হচ্ছে ক রসিকারে কি। এক কি এর উচ্চারণ আর এক কি উচ্চারণ পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা ধরতে পারি না, বাট চিন্তা করলে বুঝতে পারি। তো ইফ দিয়ে বললে আপনি মিন করবেন এটা কন্ডিশন, ছাতাটা দিবে কিনা সেটা ফ্যাক্টর না, ফ্যাক্ট হচ্ছে আগে দেখো যে বৃষ্টিটা হইতেছে কিনা, যদি বৃষ্টি হয় তাহলে তুমি আমার ছাতাটা দাও। ঠিক আছে, আর ইনকেস দিয়ে বললে এটা বোঝাচ্ছে ছাতাটাই আগে দিয়ে দাও, আমি বেরোই,
বৃষ্টি যদি হয় তাহলে কাজে লাগবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা? জি দাদা। ওকে, তো এটা ছিল আমাদের গত ক্লাস থেকে রিমেইনিং ডিসকাশন, আলোচনা করা হয় নাই, তাই আজকে একটু আলোচনা করে দিলাম। এবারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা আফটার শিখলাম, ইফ শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে কোনটা, এবার আমরা শিখবো হচ্ছে দো অল দো ইভেন দো। তো দেখেন, আপনারা সবাই ছোটবেলা থেকেই ভাই দো অল দো ইভেন দোর সাথে পরিচিত, ঠিক আছে, এটা নিয়ে আর তেমন কোনো বকবক করার কিছু নাই। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যামং দো অল দো এন্ড ইভেন দো, ঠিক আছে, আমি বলবো যে দো অল দো ইভেন দো সব সেম। তবে আমরা সাধারণত ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দোটা হচ্ছে ওরাল কমিউনিকেশন ইউজ করাটা ভালো, কারণ এতে করে ইজিয়ার হয় টু কমিউনিকেট উইথ পিপল। অল দোটা হচ্ছে রিটেন কমিউনিকেশনে ভালো লাগে আমার ইউজ করতে। আর ইভেন দোটা আমি প্রায়োরিটি দেই ইফ আই এম ইউজিং এনি কাইন্ড অফ লিগেল বা ল ওরিয়েন্টেড ইস্যুস, ল নিয়ে কিছু বলার সময়, তখন আমরা ইভেন দোটাকে ইউজ করতে পছন্দ করি। ঠিক আছে, এখন দো অল দো ইভেন দো দিয়ে আমরা প্রথমে কিছু ছোট ছোট বাক্য লিখে দেখি পারি কিনা। হ্যাঁ, তা আমি শুধু দো দিয়ে লিখতেছি, বাকিগুলো আপনারা বুঝে নিবেন, কারণ দো অল দো ইভেন দো সব সেম। ঠিক আছে, তা আমি লিখলাম যে দো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট। ঠিক আছে, কিংবা ধরেন লিখলাম দো হি ইজ এ বয়, কমা দিয়ে হি ক্যান ডু ইট। কিংবা ধরেন আমি লিখলাম যে দো দিয়ে হি ওয়ার্কস হার্ড, কমা দিয়ে হি ফেইলস। কিংবা আমাকে বললাম যে দো হি ইজ হি ওয়াজ গিভেন, ঠিক আছে, এ ফান্ড, হি ফেইলড কমপ্লিট দ্য প্রজেক্ট। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা সেন্টেন্সকেই চাইলেই রিডিউস করতে পারবেন অ্যাডভার্ব ক্লজ গুলাকে। কেন করতে পারবেন? কারণ আপনাদের আমরা শিখিয়েছি যে অ্যাডভার্ব ক্লজের রিডাকশন ক্ষেত্রে সাবজেক্ট দুই ক্ষেত্রে সেম হতে হয়। তো যদি রিডাকশন করি তাহলে কি হয়, হি কাটি, তারপর হচ্ছে হি কাটি, তারপর হচ্ছে হি কাটি, তারপর হচ্ছে হি কাটি, এরপর কি অক্সিলারি বা মডাল ভার্ব, যেমন Is. ইজ কাটি, ইজ কাটি, ওয়ার্কস এর সাথে নাই থাকলে আমরা কাটতাম, এখানে ওয়াজ কাটবো। এরপর বলেছিলাম যদি মেইন ভার্ব না থাকে তাহলে কোনো চেঞ্জ করবেন না। ঠিক আছে, তো মেইন ভার্ব নাই কোথায় কোথায়? একজন বলেছেন মেকআপ ক্লাস কখন হবে? আজকে রাত 11টাতে হবে, ওয়েট করবেন। যেমন দো পুয়ার, দো এ বয়, এখানে কোনো মেইন ভার্ব নাই, সেগুলো কোনো চেঞ্জ আর করবেন না। মেইন ভার্ব আছে কোথায়? এই যে হি ওয়ার্কস বা হি ওয়াজ। বলেছিলাম যে দেখতে হবে যে আপনার এই মেইন ভার্বটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। যেমন হি ওয়ার্কস, এটা কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে কি করতে হবে, এটাকে আইএনজি করে দিতে হবে, আইএনজি করে দিলাম। আর হি ওয়াজ গিভেন এটা হচ্ছে প্যাসিভ, এটাতে কিন্তু কোনো চেঞ্জ করতে হয় না, এটা আমরা শিখেছিলাম মানে আমাদের আগের লেকচার থেকে। ঠিক আছে, এখন এই ডো অল দো ইভেন দোর ক্ষেত্রে একটা মজার বিষয় কি জানেন, রিডাকশন করার পরেও আরেকটা রিডাকশন করা যায়। সেটা কি? সেটা হচ্ছে আপনি এই যে দো বলেন বা অল দো বলেন বা আপনি ইভেন দো বলেন, কোনো সমস্যা নেই, এগুলোর পরিবর্তে আপনি নিয়ে আসবেন ইন স্পাইট অফ বা ডেসপাইট। অর্থাৎ এই দো অল দোর পরিবর্তে আপনি এখন নিয়ে আসবেন ইন স্পাইট অফ বা ডেসপাইট। আমি একটা কাজ করি, আমি শুধু ইন স্পাইট অফ টুকু দিলাম, ডেসপাইট না নিলাম। এই দো এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম ইন স্পাইট অফ, ঠিক আছে, দো এর পরিবর্তে বসিয়ে দিলাম ইন স্পাইট অফ, দো এর পরিবর্তে বসিয়ে দিলাম ইন স্পাইট অফ, দো এর পরিবর্তে বসিয়ে দিলাম ইন স্পাইট অফ। ঠিক আছে, এখন সমস্যাটা কোথায়? এই যে ইন স্পাইট অফ এর অফ বা ডেসপাইট এরা হলো প্রিপোজিশন। এখন আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি প্রিপোজিশনের পরে হয় ভার্বের আইএনজি ফরম্যাট হয়, অথবা নাউন হয়, অথবা কিছু একটা হয়, কিন্তু এই অ্যাডজেক্টিভ শুধুমাত্র কিন্তু হয় না। ইন স্পাইট অফ পুয়ার এটা কিন্তু হয় না। তো যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাই এটাকে আমরা নাউনে কনভার্ট করে দিই, ইন স্পাইট অফ ওভারটিং হয়ে গেল, শেষ। ইন স্পাইট অফ এ বয়, এই যে কমন নাউন গুলা এ বয় থাকলে আমরা বলি আগে একটা বিং নিয়ে আসতে, ইন স্পাইট অফ বিং এ বয়। আর এখানে তিনি স্পাইটের পর আপনার ওয়ার্কিং আছেই, কোনো চেঞ্জ করতে হবে না কারণ প্রিপোজিশনের পর আইএনজি আছে। কিন্তু 4 নম্বরটাতে গিয়ে দেখেন আবার কি আছে, এই যে অফ এর পরে ভার্বের থার্ড ফর্ম, তাই এখানেও একটা বিং নিয়ে আসতে হয়। এটা হচ্ছে দো অল দো ইভেন দো না রেখে আপনি যদি
ইন স্পাইট অফ বা ডেসপাইট এই জিনিসটাকে হচ্ছে নিয়ে আসেন, ঠিক আছে? তো যেহেতু ইন স্পাইট অফ বা ডেসপাইটে এই প্রবলেমটা ফেস করছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে কি করতে পারেন, আপনি যদি বিং এর প্রবলেমে না যেতে চান, আমি বলবো যে ভাই আপনি করেন ওই কি বলে আপনি হচ্ছে কষ্ট করে দোয়াল দিবেন দিয়ে করেন, কোনো সমস্যা নেই, দুটোই রাইট, যেটা ভালো লাগে সেটা করবেন, ঠিক আছে? প্রথম সেন্টেন্সে হচ্ছে বিং পোর লেখা যাইতো না? বিং পুয়ার লিখতে পারতেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে মিনিংটা একটু ভিন্ন হতো, ঠিক আছে? কেন ভিন্ন হতো আমি একটু দেখিয়ে দিই। আমি আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে। সেটা হচ্ছে আমি যদি বলি যে যদিও সে দরিদ্র হচ্ছে, একটা দেখেন, আমি যদি বলি দো হি ইজ পুয়ার কমা দিয়ে হি ইজ অনেস্ট, আর একটা বললাম কি দো হি ইজ বিং পুয়ার কমা দিয়ে হি ইজ অনেস্ট। দেখেন এখানে কিন্তু দুইটার মিনিং দুই রকম। একটা হচ্ছে যদিও সে গরিব সে সৎ, আর একটা কি যদিও সে গরিব হচ্ছে সে সৎ। তো যদি আপনি নর্মাল ওয়েতে রিডাকশন করেন তাহলে কি হবে দেখা যাক, চলেন আমরা দেখি। তো নর্মাল ওয়েতে করলে কি হয়, প্রথমটাতে হি কাটবেন ইজ কাটবেন, শেষ হয়ে গেল দো পুয়ার, মানে যদিও গরিব সে সৎ। আর এখানে যদি হি ইজ কাটেন আপনি বিং পেয়েছেন, এখানে হবে দো বিং পুয়ার হি ইজ অনেস্ট। এর মানে হচ্ছে আপনার যদিও সে গরিব হচ্ছে সে সৎ। বুঝতে পারলেন ব্যাপারটা? দাদা অনেকে সাউন্ড শুনতে পাচ্ছে না। এইটা এখন আমি কি করুম বলেন দেখি। দাদা অনেক সময় দাদা ওই প্রবলেম হয়, নিচ- নেটের সমস্যা, এটা নেটের বের হয়ে সমস্যা আবার আছে, ঢুকে জয়েন করার সময় এটা হলো জয়েন করার সময় ই করতে হয় আপনার কি বলে ওই সাউন্ডের ক্ষেত্রে হ্যাঁ জয়েন্ট সাউন্ড ক্লিক করতে হবে। মানে জয়েন অডিওতে গিয়ে দাদা ওদের লিভ নিয়ে আবার ঢুকলেই হয়ে যাবে। ঠিক দাদা আছে? সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে। না না, এটা ওনাদের জয়েনিং এর সময় সমস্যাটা হয়, ঠিক আছে? এইভাবে ওনারা ই করতে পারে না ওই লিভ নিয়ে আবার ইন করলে হয়ে যাবে। ঠিক আছে? তো এখন দেখেন তাহলে দুইটার মিনিং কিন্তু দুই রকম। একটা হচ্ছে যদিও গরিব সে সৎ, আর একটা হচ্ছে যদিও সে গরিব হইতেছে সে সৎ। পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি দাদা। জি দাদা। এখন এই জায়গাটাতে এসে আপনি যে রিডাকশনটা করলেন সেটা দো অল দো দিয়ে ইভেন দো দিয়েই করেন, আর ইন স্পাইট অফ বা ডিসপাইট দিয়েই করেন, সব ক্ষেত্রে কিন্তু সে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে। এখন আমরা কিন্তু কি জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ আপনার অ্যাডভার্ব ক্লজ কি করতে পারে, আপনার তিন জায়গাতে বসতে পারে। অ্যাকর্ডিংলি এই অ্যাডভার্ব ফ্রেজ গুলোও তিন জায়গাতে বসতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে এবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? উদাহরণটা কি, আমি মনে করি লিখলাম যে দো পুয়ার কমা দিয়ে হি ইজ অনেস্ট, ঠিক আছে? আপনি এইভাবে বলতে পারেন যে হি ইজ অনেস্ট দো পুয়ার। আপনি এইভাবে লিখতে পারেন হি কমা দো পুয়ার কমা ইজ অনেস্ট, সবগুলোই কিন্তু রাইট। আপনি যদি এখানে স্পাইট অফ বা ডেসপাইট দিয়ে লেখেন সেটাও রাইট। আপনি যদি এখানে এম ড্যাশের যে ব্যাপারটা আছে সেটাকে ইউজ করেন সেটাও কিন্তু রাইট। মোদ্দা কথা হচ্ছে কোনোটাতেই কিন্তু ভুল নাই, ঠিক আছে? যারা ফার্স্ট ক্লাস আমি বুঝি না আপনারা একটা জিনিস কেন বুঝতেছেন না। আমি তো বলেই দিয়েছি পোস্টে যে ভাই 10টার সময় আমাদের 7 নম্বর ক্লাস, 11টার সময় প্রথম ক্লাস, বসেন ক্লাসটা দেখেন না রে ভাই, এত তাড়াহুড়া কেন আপনাদের? আপনাদের পেশেন্স লেভেলটা খুবই উইক আমি দেখি, টু বি স্পেসিফিক। পুরো ন্যাশন ওয়াইড বাংলাদেশে বর্তমানে এই জিনিসটা খুব কমন। আপনাদের এখন যেমন ধরেন আপনারা নেটে অ্যাক্সেস পাচ্ছেন ইজিলি, চিটাং এ বসে ঢাকায় বসে যেখানে বসে ক্লাস করতে পারছেন, বা আমরা ক্লাস নিতেও পারছি। আমাদের সময় কিন্তু জিনিসটা এরকম ছিল না, ঠিক আছে? এক্সেসটা অনেক কম ছিল, এবং আমার কেন জানি না মধ্যে মধ্যে মনে হয় তখন পেশেন্স লেভেলটা অনেক ভালো ছিল, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে আমরা ধুমধাম বলে ফেলতে পারি, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে এরকম না, ঠিক আছে? পেশেন্সটা খুব দরকার পড়ার সময়। ঠান্ডাভাবে পড়ি, আমি ঢুকে পড়ি, আমি দেখি না কি পড়ে, দেখি না, ঠিক আছে? মানুষ তো দুদিন জাজ করে, দেখি না লোকটা কি পড়ায়, যে ফেসবুকে এসে বকবক করে, দেখি তো কি পড়াচ্ছে লোকটা, চেষ্টা করি জানা জানা যায় কিনা দেখি তো। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? সুন্দর করে ক্লাসটাকে দেখেন, এবং এনজয় করার চেষ্টা করেন। আমি যেমন নতুন একটা জায়গায় পোস্টিং নিলাম সেদিন, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের খুব একটা ভয়ঙ্কর একটা জায়গা, ঠিক আছে? মানে প্রচন্ড রকম সিকিউরিটি ইস্যুস এখানে থাকে, মানে 24 ঘন্টা মাথায় টেনশন কাজ করে, ইভেন বাসায় আসলেও টেনশন কাজ করে, সব ঠিকঠাক মতো আছে তো, এরকম কাজ ঠিকঠাক কাজ করে। তো আমি খুব পেইন খেলাম যে কি রে ভাই, কোন ডিপার্টমেন্টটা এসে পড়ছি কিছুই বুঝতেছি না।
আমি তখন কাজটাকে এনজয় করতে করতে করার চেষ্টা করলাম যে না কাজটা আমি এনজয় করবো, দেখতে পারি কিনা। অ্যান্ড ইউ নো ওয়ান থিং, আমি জিনিসটা খুব এনজয় করলাম এবং বেনিফিট পেলাম কিন্তু আলটিমেটলি। সো এই জিনিসটা আমাদের খুব দরকার, ঠিক আছে? এনজয় করেন জিনিসটাকে। ওকে, পেশেন্স তখন হারাবেন না। ধৈর্যটা অনেক বড় একটা গুণ, এবং আমাদের ধর্মে একটা কথা বলা আছে যে ধৈর্যই ধর্ম। খুব সুন্দর একটা কথা, তাই না? তো দেখেন ক্লাসগুলো, ওকে? আর 11টার সময় 1 নম্বর ক্লাসটা শুরু হবে, দেখেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, আপু কি কোশ্চেন আছে বলেন। থার্ড স্যার সেন্টেন্সে একটু কথা বলবো। একজন আপু প্রশ্ন আগে করতে চেয়েছে, উনি আগে করবেন, তারপরে আপনি করবেন। হ্যাঁ স্যার বলেন। সায়েন্সের রাইটিং টেস্ট 2 অথবা রাইটিং টেস্ট 1 এ কি আমরা এম ড্যাশটা ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এক ভাইয়া যেন কি বলতে নিয়েছিলেন এই বলেন। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে হচ্ছে এই দো পোর এটা কি ভার্বের পরেও বসানো হয়েছে পত্রিকাতে, এটা কি যাবে? হি ইজ কেন দো যাবে পোর। না রে ভাই? আপনাকে তো বলছি আপনি যেইখানে মন চায় সেইখানে এটাকে ইউজ করবেন, কোনো সমস্যা নাই আমাদের, ঠিক আছে? যেখানে মন চায়। হি ওকে, ইজ দো পোর অনেস্ট। হ্যাঁ, হি ইজ দো পোর কোনো honest. সমস্যা নাই রে ভাই, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন সুমন ভাই, আপনি তো বলতেছেন এটা তো রাইট, কিন্তু কথা হলো ভাই কোনো গ্রামার বইতে আমরা দেখি না, কালে ভদ্রে আমরা লিটারেচারে গিয়ে দেখি, ঠিক না? আপনাদের কোশ্চেনটা মধ্যেই যায় নাকি? হুম। এখন এটা পত্রিকায় সলিউশনটা দেখি কেন তো নরমালি আমরা তো 3 জায়গায় শিখছি, পত্রিকায় এক হ্যাঁ। জায়গায় দেখছি যে ভার্বের পরে দেয় বসানো দেয়, হয়। কোনো সমস্যা নাই, দিবেন। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমি তাই জিজ্ঞেস স্ট্যান্ডার্ড করছি। সেট করে দিচ্ছি, আপনি এইভাবে দেখেন। যেমন দেখেন, আপনি যদি কখনো একটু পত্রিকা মানে লিটারেচার পড়ে থাকেন, আপনি হয়তো এই ধরনের বাক্য পাইতে পারেন। দেখেন আমি লিখলাম হি ইজ অনেস্ট, সেমিকোলন দিলে হি ইজ পুয়ার, কমা দিয়ে দো। এই ধরনের উল্টাপাল্টা বাক্য দেখবেন। কারণটা হচ্ছে কি, দেখেন একটা জিনিস প্রথমে বলি, পৃথিবীতে গ্রামারটা ল্যাঙ্গুয়েজকে নিয়ন্ত্রণ করে না, ল্যাঙ্গুয়েজটা গ্রামারকে নিয়ন্ত্রণ করে। 500 বছর আগে গিয়ে যে গ্রামার ছিল, এখন কিন্তু সেই গ্রামারটা নাই, সেই গ্রামারটা চেঞ্জ হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, এখন আমি যদি আপনার বলি যে ভাই দোটা পরে গিয়ে বসতে পারে, তখন আপনি বলবেন হাই হাই হাই, এটা কি ধরনের নিয়ম দিচ্ছে, অদ্ভুত নিয়ম। এখন এই নিয়মটা আমাদের লাগেও না খুব একটা, তাই আমরা এই করি না। যারা একেবারে নেহায়েত মনে করেন একজন মানে কি বলে আপনার কমপ্লিট ইয়েতে পড়ে, কি বলে লিটারেচার পড়ে প্যাশন নিয়ে, লিটারেচার তো অনেকেই পড়ে, বাট প্যাশন নিয়ে যেটা পড়ে তারা এই ধরনের ওয়ার্ড গুলোর সাথে আপনার পরিচিত হয়, যেগুলো আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। এখানে এই মুহূর্তে 202 জন স্টুডেন্ট ক্লাস করতেছেন, আপনি এই জিন্দিগিতে এই ওয়াইলেস্ট ওয়ার্ড ইউজ করছেন আজ পর্যন্ত লেখাতে? বলেন তো সত্যি করে। না দাদা। করেন নাই, না। কিন্তু এটা কার ফর্ম, কার আরেক ধরনের ফর্ম বলেন দেখি বুদ্ধি করে। হোয়াইলের। হোয়াইলের একটা ফর্ম। আরো দেখাই, ওই দিন একটা বড় ভাই থ্যাঙ্কস টু লিখছে, ঠিক আছে, থ্যাঙ্কস টু। তো আমি দেখেই বলছি ওয়াও। আমি চ্যালেঞ্জ করতে পারি থ্যাঙ্কস টু ওয়ার্ডটা আপনাদের 99% লেখে না, 2-1 জন কালে ভদ্র পাওয়া যায় যে লেখে, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি জানেন, এখন এই জন্য আমি বলি যে গ্রামার বলে আসলে কোনো গ্রামার নাই, আপনি যা বলেন ওইটাই থ্যাঙ্কস গ্রামার। টু কার পরিবর্তে দাদা? থ্যাঙ্কস টু মানে কারণে, বিকজ অফ বা গিভেন। তো এই যে জিনিসটা, তো গ্রামার বললে আসলে গ্রামার হয় না, আমি যা বলবো সেটাই গ্রামার, সেটাই গ্রামার, ঠিক আছে? ওকে, স্যার বলেন। স্যার ওই থ্যাঙ্কস টু কি নেগেটিভ কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশনের ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে? থ্যাঙ্কস টুটা আমি প্রেফার করি পজিটিভ সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন ইউজ করতে পারবেন না আমি তা বলবো না, অবশ্যই পারবেন, কেন নয়? ঠিক আছে, মানে শুনে মনে হয় থ্যাঙ্কস মানে তো ভালো, ঠিক না? এই জন্য বলতেছেন আর কি, তাই তো? এই অর্থ আজকে প্রথম শিখলাম। ওকে, তো এবার দেখেন, তো এই হলো গিয়ে দো অল দো ইভেন দোর ঝামেলা, ঠিক আছে? আপনি এটাকে এমডেস ইউজ করে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলো কি সমস্যা, এখন বিষয়টা হচ্ছে এই আমরা তাহলে 3টা জিনিসকে রিডাকশন করা শিখলাম। একটা হচ্ছে আফটার ভার্সেস হ্যাভিং, আর একটা হচ্ছে ইফ এর ইনভার্সন, আর একটা হচ্ছে দো অল দো ইভেন দো। এর সাথে আরেকটা দেখে নিব ছোট্ট করে, জাস্ট বিকজ অফ, ঠিক আছে? বিকজ দিয়ে কি করতে হয় দেখেন, বিকজে গিয়ে আমরা যদি বাক্য লিখেই নেই যে বিকজ হি ইজ পুয়ার, সরি, বিকজ হি ওয়াজ সিক, হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আচ্ছা, এখন দেখেন এই বাক্যটাকে আমি রিডাকশন করতে বলি, যে দুই ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজ এবং মেইন ক্লজের সাবজেক্টটা সেম আছে, রিডাকশন করতে পারেন, আপনি করলেন, কোনো সমস্যা নাই। এখন প্রবলেমটা হচ্ছে
বিকজ ডু তো অ্যাডভার্ব ক্লজ, যখনই আপনি রিডাকশন করতে যাবেন সঙ্গে সঙ্গে ও বলবে যে এই যে আপনি সাবজেক্ট কাটলেন, তারপরে যে ওয়াজ কাটলেন, এই কাটার সঙ্গে সঙ্গে বললে ভাই বিকজের পর এটা অফ চলে আসবে। তো বিকজের পর যদি অফ চলে আসেই সঙ্গে সঙ্গে, তাহলে বলেন তো বুদ্ধি করে এটা কার সাথে কোন নিয়মটার সাথে যাবে বলেন তো বুদ্ধি করে, একটু বলেন। এরপরে নাউন আসবে এটা। এক্স্যাক্টলি, তার মানে এখানে Despite of because এর এর পরে ওই ভার্বের আইএনজি বা নাউনটা মিলাতে হবে। তার মানে এটার এক্সট্রা করে আমার শেখার দরকার নেই, এটা মূলত ওই ইন স্পাইট অফ বা ডেসপাইট এর নিয়মের সাথেই প্রযোজ্য হবে। ঠিক আছে, এটা ইন স্পাইট অফ বা ডেসপাইট এর নিয়মের সাথেই প্রযোজ্য হবে। তার মানে আমরা এখানে নোট করে লিখে দিতে পারি, আমরা একটা নোট দিতে পারি কি ভাইরে অডিওটা অফ করে দিই, তারপর আপনারা অন করেন কেন আমি বুঝি না। আমি নোট দিতে পারি কি যে আমি লিখবো যে এখানে, সরি আমরা লিখবো যে এখানে কপাল রে, এখানে মূলত অফ আসার কারণে ইন স্পাইট অফ অর ডিসপাইট এর নিয়মটি প্রযোজ্য হবে, শেষ, আর কিছুই না। ঠিক আছে, হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাডভার্ব ক্লজের এন্ডিং, মানে আপনার টোটাল ডিসকাশনটা। ঠিক আছে, যে আমরা অ্যাডভার্ব ক্লজকে কিভাবে সাজাই। এখন দেখেন আমি এই পর্যায়ে এসে আপনাদেরকে কি কি শিখাইছি একটু ভালো করে বুঝেন। ঠিক আছে, সুন্দর করে বুঝেন। আপনাদেরকে মূলত আমি দুটো জিনিস শিখিয়েছি, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ক্লজ। আমি কিন্তু এর বাইরে আপনাদেরকে এক আনাও শিখাই নাই। আর দেখবেন এটা দিয়ে আপনার সেন্টেন্সের অনেক কিছু ক্লিয়ার করা যায়। তো এখন আমরা কি করব, আমরা মূলত এখন পত্রিকার লেকচারে যাব। পত্রিকার লেকচারটাতে গিয়ে আমরা আজকে দেখব যে এই যে সুমন ভাইয়া আমাদের গালিগালাজ কইরা মাইরা পিটাইয়া অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইলো, এই পড়ানোটার ইম্প্যাক্ট আসলে কতটা ছিল। ঠিক আছে, তো এখানে একটু বলে রাখবো যে আমরা এখনো নাউন ক্লজ কিন্তু পড়ি নাই। এই জিনিসটা আমরা তুমি একটু স্ক্রিন শেয়ার করছি, একটু ওয়েট করেন। আমরা কিন্তু এখন পর্যন্ত নাউন ক্লজ কিন্তু পড়ি নাই। তো যেহেতু আমরা নাউন ক্লজ পড়ি নাই, সো আলোচনা করার সময় আমরা নাউন ক্লজটাকে বাদ দিয়ে আলোচনা করব। আমি যা পড়াবো তাই আমি আপনাকে পত্রিকা থেকে বেনিফিট দেখাবো, যে পত্রিকা বেনিফিটটা কতটুকু পাওয়া যায়। তো আমরা প্রথমে অপিনিয়ন পেজে গিয়ে আমরা হচ্ছে এডিটোরিয়ালে ঢুকবো। ঠিক আছে, এডিটোরিয়াল ঢোকার পরে আমরা বলবো যে এখান থেকে একটা আর্টিকেল নেন, একটা আর্টিকেল নেন। কোন আর্টিকেলটা নিয়ে বকবক করতে পারি বলেন, যে কোনো আর্টিকেল র্যান্ডমলি চুজ করেন। স্যার ইলেকট্রিসিটি প্রাইস হাইক সিএসআরটা এখান থেকে বলছি, যে এখান থেকে সিএসআর কোনটা সেই স্পেশালি রেসপন্সিবলি জি স্যার এটা স্যার লোন আচ্ছা, অনেকে অনেক কিছু বলতেছেন, আমি একটা নিচ্ছি জাস্ট। ঠিক আছে, নানা মুনি নানা মত, এটা ভুল হয়েছে, আমারই মতামত দেওয়া। হ্যাঁ, আমরা যে কোনো একটা নিয়ে বসতেছি, আমরা রাইজিং লিভিং কস্ট নিলাম, মুখে যান, সমস্যা নেই, বসুন। ঠিক আছে, অডিওটা অফ রাখেন সবাই, এবার মন দিয়ে দেখেন যে আসলে ভাই যা পড়াইতেছে তা কি বেনিফিশিয়াল না বেনিফিশিয়াল না, বোধহয় আমি কি রাত জায়গায় বকবক করতেছি কিনা। আর অনেকে একটা কমপ্লেন করে যে উনি খালি ক্লজ দিয়েই বকবক করে। ভাই ক্লজের মধ্যে তো সব আছে। ঠিক আছে, আসেন আমরা একটু দেখি যে আছে কি না। হ্যাঁ, প্রথমেই আমরা দেখি যে একটু দাঁড়ান, আমরা দেখি যে আমরা এই যে ইট ইজ সেইড দ্যাট এ রাইজিং টাইড লিফটস অল বোট, এটা হচ্ছে নাউন ক্লজের এক্সাম্পল। এটা আমাদেরকে পড়ানো হয় নাই, সো টেনশন নিয়েন না। এরপরে ইট সাজেস্ট দ্যাট, এই পুরা জিনিসটাই একটা নাউন ক্লজের উদাহরণ, এটাও আমরা পড়ি নাই, সো এই আলোচনা আমরা যাবো না। এই যে দেখেন আপনি এখানে অ্যাডভার্ব ক্লজ পেয়ে গেছেন, অলদো হাই ইনকাম আর্নার্স স্ট্যান্ড টু গেইন মোর ফ্রম অ্যান ইমপ্রুভ ইকোনমি, দ্য ইফেক্ট trickles down to everyone eventually. এই যে দেখেন আপনাদের অ্যাডভার্ব ক্লজ যুক্ত বাক্য। এখন পত্রিকা থেকে বেনিফিটটা আসলে কিভাবে নিবেন, যেমন আপনাকে সুমন ভাই কি পড়াইলো, আপনাকে সুমন ভাই পড়িয়েছে যে অ্যাডভার্ব ক্লজ যদি বাক্যের প্রথমে আসে তাহলে একটা কমা দিয়ে আলাদা করতে হয়। এই জিনিসটা সঙ্গে সঙ্গে আপনার ব্রেন যেন রিকল করতে পারে। দেখেন তো আমার কথাটা কি মিলেছে কিনা, এখানে মিলেছে এই মিলেছে না? মিলেছে কিন্তু, তার মানে এই জিনিসটা আমি এখানে কি পেয়েছি, মিল পেয়েছি। ঠিক আছে, তো এখন সুমন ভাই আপনাকে কি পড়াইছে, সুমন ভাই আপনাকে পড়াইছে যে ওই যে যদি আপনি এবার অ্যাডভার্ব ক্লজটা পিছনে নিতে পারেন কোনো সমস্যা নাই। তার মানে এই অলদো থেকে শুরু করে ইমপ্রুভড ইকোনমি, এই পুরো অ্যাডভার্ব ক্লজটাকে আমরা কিন্তু ইভেনচুয়ালির পরেও বসাতে পারবো না? পারবো।
আবার কি পারবো? আবার পারবো হচ্ছে Subject এর পরে। মেইন ক্লজের সাবজেক্টের পরে দ্য ইফেক্ট, এই দ্য ইফেক্টের পরে গিয়ে বসাতে পারবো। সেক্ষেত্রে 2টা কমা লাগবে। আবার চাইলে এম ড্যাশও ইউজ করতে পারেন। এই পুরো জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গে রিমেম্বার করতে হবে। যখন আপনি এইভাবে রিমেম্বার করবেন, প্রথম কয়েকদিন দেখবেন রিমেম্বার করতে খুব কঠিন লাগতেছে, বাট 5 days 10 days 15 days লেটার দেখবেন যে আপনি দেখা মাত্র রিমেম্বার করতে পারতেছে, বিকজ ব্রেইন জিনিসটাকে নিয়মিতভাবে কি করতে পারছে, রিকল করছে এবং ব্রেনটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন। ঠিক আছে, আচ্ছা গেল। হ্যাঁ, তো আমরা এবার একটু আসি, এখানে সবগুলো হচ্ছে আপনার কনজাংশনের এক্সাম্পল। ঠিক আছে, এখানে এই দেখেন, এখানে এই যে আরেকটা দেখেন, এটা একটা নাউন ক্লজ, ইট শোজ হাউ ব্লা 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 ব্লা। ঠিক আছে, এই যে নাউন ক্লজ। ওকে, তো এই যে এটা। এখন আমি একটু এই বাক্যটা নিয়ে একটু মানে বক 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 করতে চাচ্ছি। ঠিক আছে, তাই এই বাক্যটাকে আমি একটু কপি করে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। এই যে এইটুকু একটা বাক্য। ঠিক আছে, তো আমরা জাস্ট এই বাক্যটা কপি করে নিচ্ছি। তো এই বাক্যটা কপি করে বোঝানোর আগে এর পরের বাক্যটা দেখাই দিই। এই যে দেখেন আফটার পড়ছেন, এই যে দেখেন আফটার, এই যে দেখেন এই আফটার, এই আর্টিকেলটা মানে আরেকদিন কোথাও পড়াইছিলাম মনে হয়, আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমি একটা কপি করে নিয়ে এবার এখানে চলে আসি। এই দেখেন, আমরা এখন এই আফটারে এসে আমরা দেখব যে আসলে আমাদের লার্নিংটা, ঠিক আছে, আমাদের মানে আপনার লার্নিংটা আসলে কতটা ইফেক্টিভ হয়েছে। ঠিক আছে, মূলত আমরা একটু দেখি যে কিভাবে হয়। হ্যাঁ, মূলত এটাকে মূল বাক্যটা কি ছিল জানেন? এখানে মূল বাক্যটা ছিল হচ্ছে ইট শোজ ইট। এই সেকেন্ড ইটটা ছিল অবজেক্ট, এই অবজেক্টের জায়গাতে পুরো একটা নাউন ক্লজকে ঢুকাইছে। তো আমরা একটা কাজ করি, আলোচনার সুবিধার্থে আমরা এই 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 ইট শোজ হাউ এই পার্টটুকু বাদ দিয়ে দিই, মনে করলাম এইটুকু আমাদের বাক্য। ঠিক আছে, আমরা এইটুকু বাক্য হিসেবে ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? নাউন ক্লজ পড়ার সময় সেগুলো ধরলাম, ওইটা আমাদের নাই, এইটুকু আমাদের বাক্য। এই বাক্যটাকে যদি অ্যানালাইসিস করতে বলা হয়, তাহলে এখানে মূল বাক্যটা কি ভালো করে বুঝি। হ্যাঁ, দেখেন, রিটেল ভেন্ডরস ইন দ্য ক্যাপিটাল, ঠিক আছে, are being forced to sell it at high prices. এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন বাক্য। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। আচ্ছা, বুঝতে পারছি। এবার দেখেন, আমি ওই যে আপনাদের শিখিয়েছিলাম না, অ্যাডভার্ব প্লাস এনি রিডাকশন করা যায়। এখন এইটা আপনাকে ধরা শিখতে হবে, যে ডেসপাইট পার্টটা কিভাবে সৃষ্টি হইলো। মূলত এখানে একটা অ্যাডভার্ব ক্লজ ছিল সাবজেক্টের পরে, মানে এই যে রিটেল ভেন্ডরস ইন দ্য ক্যাপিটাল এই কথাটুকুর পরে একটা অ্যাডভার্ব ক্লজ ছিল। সেই অ্যাডভার্ব ক্লজ ছিল, কমা দিয়ে আমরা লিখবো যে দো দে আর গেটিং গ্রিন papaya at low prices at the wholesale level. এই যে দেখেন, এটা ছিল আমার একটা অ্যাডভার্ব ক্লজ। মাথায় ঢুকছে ব্যাপারটা? জি স্যার। ওকে, এই যে দেখেন, আপনি এটাকে রিডাকশন করতে পারতেন কিভাবে? কারণ এখানে দে দে দিয়ে কাটবো আর কাটবো। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের রিটেল ভেন্ডরকে বোঝাচ্ছেন, তাহলে দে কাটবেন আর কাটবেন, এটা অলরেডি আইএনজি ফরম্যাটে আছে, না থাকলেও করে ফেলবেন, দো গেটিং গ্রিন পাপায়া। ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। এবার দেখেন, এই যে দেখেন, এই যে আপনাদের বলেছিলাম যে দো কেটে আপনি ইন স্পাইট অফ বা ডেসপাইট আনতে পারেন। এই যে ডেসপাইট নিয়ে আসলাম, শেষ। উপরের বাক্যের মতো হয়ে গেল না? তাইলে বলেন তো বুদ্ধি করে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল এই ক্ষেত্রে। একটু ক্লিয়ার করে নিই। এখন আপনি যদি বলেন যে এই পার্টটাকে আমি এম ড্যাশ দিয়ে আলাদা করবো, ভাইয়া কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নাই, সবকিছু রাইট। মোদ্দা কথা হলো, আপনি যখন পড়বেন আপনার কাছে সেন্টেন্স ডেভেলপ করাটা মনে হবে একটা গেমের মতো। ঠিক আছে, হ্যাঁ, কি প্রশ্ন ছিল বলেন ভাই, শুনতেছি। স্যার এটা তো আমি সামনেও আনতে পারবো, তাই না? এখন নাউন ক্লজে কিভাবে সামনে আনতে একটু দেখাবেন? অবশ্যই আনতে পারবেন, অবশ্যই আনতে স্যার পারবেন। নাউন ক্লজে সহ কেমনে আনবো, এটা সহ দেখাইলে একটু। নাউন ক্লজ তো ভাই এখন আলোচনা করি নাই, বললাম তো টপিকের বাইরে যায় না। আমরা অ্যাডভার্ব ভাই বারবার বলতেছি, যেই টপিকে আছেন ওই টপিকের প্রশ্ন করবেন। নাউন ক্লজ ওয়ার্ডটা উচ্চারণই করবেন না এখন আর, ওটা যখন পড়বো তখনকার টপিক ভাই। ঠিক আছে, ওকে, ওইটা বাদ দিয়ে বলেন আপনি এটাকে সামনে আনতে পারবেন কিনা,
এটা প্রশ্ন আপনার অবশ্যই আনতে পারবেন। এখন নাউন ক্লজের ক্ষেত্রে কি হবে ওইটা ভাই যখন নাউন ক্লজ পড়বো ওই পর্যন্ত বাঁচি, তারপরে চিন্তা করবো যে কিছুটা করা যাবে। আজকে আগে বাইচে তারপর কালকে দেখবো, ঠিক আছে? ওকে, হ্যালো। দাদা একটা কোশ্চেন, জি স্যার, জি স্যার। হ্যাঁ ওকে, হ্যাঁ কি কোশ্চেন ছিল বলেন শুনছি। এটা হচ্ছে যে ওই যে ইনস্পাইট অফ ডিসপাইট পরে যে বিইং শব্দটা বসে, হ্যাঁ, ওই ব্যাপারটা না একটু কনফিউজড মানে খুব ক্লিয়ার ভাবে ব্যাপারটা আমি বুঝি একটু না। আগেই আলোচনা করেছি, আপনি তখন দেখে নিন। না মানে এই সেন্টেন্সটাতে যদি এখানে ধরেন গড থাকতো তাহলে কি বিইং গড দিয়ে করা যেত? না কেন হবে না, ইম্পসিবল কেন হবে? আমি তো শিখিয়েই দিয়েছি আপনাদেরকে। মনে করেন আমি যদি বলি ইন স্পাইট অফ দে গেটিং না বলে আমি মনে করেন বললাম যে গড, ঠিক আছে আপনার প্রশ্নটা নাকি? ঠিক আছে, ঠিক আছে। জি দাদা। ওকে, আপনি কি নতুন না পুরাতন স্টুডেন্ট একটু বলেন আমাকে। না আমি পুরাতন স্টুডেন্ট। ওকে, তাহলে আমরা পড়ি। এখন আমি কি শিখেছি, সুমন ভাই আমাকে বলেছে যে সাবজেক্টটা প্রথমে বাদ দিব, এরপর যদি কোনো অক্সিলারি ভার্ব দেই সেটা থাকলে বাদ দিব, এরপর যদি মেইন ভার্ব থাকে দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। দে গট, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা তো অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তাহলে এটা আপনি চোখ বন্ধ করে গেটিং করে দিবেন, শেষ। এটা কোন টেন্স আসলে একটা বিষয় না, ঠিক আছে? তবে টেন্স ক্লাসে গিয়ে আমরা শিখবো যে কোথায় কোথায় রিডাকশন করা গেলেও রিডাকশন করবো না, টেন্সের ক্লাসে গিয়ে পড়া, এখন না। আপনি এই পর্যায়ে এটা গট থাক গটেন থাক যাই থাক, আপনি যেহেতু শিখছেন যে সাবজেক্ট কাটার পরে যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব অ্যাক্টিভ হলে আইএনজি, আপনি আইএনজি দিবেন। আইএনজি কখন দিবেন না, আই মিন টেন্সের প্রবলেম, ওইটা টেন্স ক্লাসিকে শিখবে, ঠিক আছে? তখন আরো ক্লিয়ার হবে। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ নেক্সট, হ্যাঁ কি প্রশ্ন ছিল বলেন শুনছি। স্যার আমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সবগুলো সুন্দরভাবে বুঝতে পারছি, আমার একটা জায়গায় প্রবলেম, যখন দুইটা সেন্টেন্স লিখছি, দুইটা সেন্টেন্স দুইটা কোন টেন্সে লিখবো আমি এইটা আমি বুঝতে পারি না, কিন্তু অল আমি সবগুলো বুঝি মোটামুটি। এইটাকে লিখতে তো আমার খুব প্রবলেম ক্রিয়েট হয় স্যার। এটার প্রবলেমটা হয় হচ্ছে গিয়ে আপনি ছোটবেলা থেকে ওই টেন্স শিখছেন এরকম করে যে ইয়াছি ইয়াছো ইয়াছেন থাকলে এই টেন্স হয়, ল লি লেন থাকলে এই টেন্স হয়, তেসি তেসো থাকলে এই টেন্স হয়। তখন আপনি করেন কি মিলান, যে এটা কি আছে দেখেন এটা নাই, হ্যাঁ হ্যাঁ এটা কোন টেন্সে লিখবো। এই এটার সমস্যা। উপায় কি স্যার, একটু কাইন্ডলি বলুন। এটার উপায়টা হচ্ছে আপনাকে সিকোয়েন্স অফ টেন্স ভালো করে বুঝতে হবে। এখন সমস্যা হচ্ছে আমি বারবার একটা কথা বলেছি খুব সুন্দর করে ভদ্রভাবে, যে টপিকের বাইরে আমরা যাব না। আজ যে টপিকের বাইরে যাচ্ছেন আলোচনা কিন্তু সময় নষ্ট হচ্ছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা রাগ করে বলি আপনারা কষ্ট পাবেন, টপিকের বাইরে গেলেই এই ঠিক আছে। সমস্যাটা হয়। কারণ যখন আপনি টেন্স আলোচনা যাবেন আমি সময় নষ্ট করব। এই সব আলোচনা টেন্সে আছে, আপনি শুধু আলোচনা করবেন সুমন ভাই ওই যেমন উনি বললেন অ্যাডভার্ব ক্লজে সামনে নিতে পারবো, ভাই নিতে পারবো, কিন্তু নাউন ক্লজে কি হবে, ওটা নাউন ক্লজে, ওটা আমার দেখা দরকার নাই। নাউন ক্লজে গিয়ে আমি দেখবো সামনে আসে কিনা, ঠিক আছে? সো আপনি মাথায় রাখবেন যে আমাকে ভাই পড়াচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আমি অ্যাডভার্ব ক্লজ নিয়ে কথা বলবো, এইটুকুই আমি জানি, এর বাইরে আমি এখন কিছু জানি না। আমি যখন টেন্স পড়বো তখন আমি টেন্সের ঝামেলাটা ক্লিয়ার করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এই সেন্টেন্সটা সবাই ধরতে পেরেছেন? ইয়েস অর নো প্লিজ বলতে হবে। জি দাদা। আচ্ছা এটা আমরা ধরতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে ডান। এখন একটা জিনিস বলি দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা পড়লেন না, এই জিনিসটাতে এসে আপনার হচ্ছে আমরা এই যে এখন ক্লজের এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ভাই আজীবন চলে, এটার কোনো আসলে শেষ নাই, ঠিক আছে? এবং একটা পর্যায়ে গিয়ে আসলে আমাদের টপিকটা শেষ করতে হয় যে ভাই অ্যাডভার্ব ক্লজটা এখানে শেষ, তাই আমরা বলি যে অ্যাডভার্ব ক্লজ আন্ডারস্ট্যান্ডিংটা এখানে শেষ। এখন আপনি পত্রিকা পড়ে পড়ে দেখবেন, তারপরে আমি হোমওয়ার্ক দেবো, সেগুলো আমরা চেক করব, ঠিক আছে, যতটুকু ইমপ্রুভ করা যায়। কিন্তু আপনি যদি রেগুলার পড়েন আপনার জন্য ক্লজ ব্যবহার করা খুব একটা কঠিন বিষয় হবে না। যেমন ধরেন আপনি আমাকে বললেন যে প্রাইস হাইকিং নিয়ে আমরা মনে করেন লিখতেছি ফর এক্সাম্পল, তো আমি একটা বাক্য মনে করেন তৈরি করলাম, ফর এক্সাম্পল আমি মনে করেন তৈরি করলাম, ঠিক আছে? আমরা মনে করেন লিখলাম যে আমি মনে করেন লিখলাম যে immediately after supply chain, ঠিক আছে, disruption caused by COVID-19, ঠিক আছে, the economy of Bangladesh, ঠিক আছে, আমি একটা এমডেস দিলাম যে witnessing a tremendous
টার্মোয়েল, ঠিক আছে, and eyeing at um, attaining SDGs, ঠিক আছে, by 2030, saw a dramatic hike in already skyrocketed prices of regular commodities. দেখেন তো ভাই, আপনার কি মনে হয় বাক্যটা মুখস্থ করে বসছি? মোটেও কিন্তু না, ঠিক আছে। তো একেবারে দেখেন পত্রিকার স্টাইলে লেখা একটা বাক্য, খেয়াল করে দেখেন, মোটেও কিন্তু আমি মুখস্থ করে বসি নাই, কারণ আমার ক্লজের উপরে একটা গুড কন্ট্রোল আছে, ঠিক আছে, একটা সুন্দর কন্ট্রোল। তো আপনি যদি বলেন যে এই বাক্যটা আমি আসলে কিভাবে তৈরি করছি, তো শুনবেন এই বাক্যটা কিভাবে বানিয়েছি বলেন আমার প্লিজ। আমি আপনাকে এখন ভেঙে ভেঙে দেখাই। দেখেন এই বাক্যটা আসলে কি ছিল। এই বাক্যটা বেসিক্যালি ছিল দ্য ইকোনমি অফ বাংলাদেশ। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। The economy of Bangladesh saw a dramatic hike in এই দেখেন, the economy of Bangladesh saw a dramatic hike in prices of regular commodities. এই ছিল আমার মেইন বাক্যটা। এটা কারো বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা কিন্তু না এখন। এবার এই প্রাইসেসটাকে আমি মডিফাই করছি অলরেডি স্কাইরকেটেড, মানে অলরেডি বাইরে গেছে গা, ওইটার দাম আরো বাড়াই দিছে, ঠিক আছে, মানে রেগুলার কমোডিটিস এর যে অলরেডি বৃদ্ধি পাওয়ার দাম আছে এটারই আরো বাইরে গেছে। এটা বাংলাদেশ ইকোনমি দেখছে। আচ্ছা, কিসের পরে দেখছে ভাই? দেখছে হইলো আফটার সাপ্লাই চেইন ডিসরাপশন, অর্থাৎ সাপ্লাই চেইন ব্যাহতর পর। আচ্ছা, তো এই সাপ্লাই চেইন ডিসরাপশন এখন এটা তো বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন না ভাই? জি। আচ্ছা, যারা পুরাতন ছাত্র তারা কি জানেন যে ভাই অ্যাডভার্ব জিনিসটা বাক্যের শুরুতে গিয়েও মন চাইলে বসতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওই যে আমি টেকনিক্যালি এই আফটার যুক্ত পার্টটারে বাক্যের আগে লয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা জানি এটা কমা দিয়ে আলাদা করতে হয়, এই যে কমা দিয়ে আলাদা করে দিয়েছি, শেষ। এখন এই আফটারটাকে মানে পরে, এই পরে ওয়ার্ডটাকে ঠিক পরেই, তাই আমি একটু স্টাইল করার জন্য কি করলাম, ইমিডিয়েটলি আফটার করে দিলাম, ইমিডিয়েটলি আফটার সাপ্লাই চেইন ডিসরাপশন। আচ্ছা, এখন ইমিডিয়েটলি আফটার কিংবা আফটার যেটাই বলি, এটার অবজেক্টকে সাপ্লাই চেইন ডিসরাপশন, এটার জন্য আবার কি করলাম, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনলাম, দ্যাট ইজ কজড বাই COVID-19। আপনি জানেন কি, দ্যাট কাটতে পারেন, ইজ কাটতে পারেন, দ্যাট ইজ কস্ট প্যাসিভ, তার মানে এটা যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ করবে না, ঠিক আছে। বুঝতে পারলাম এই পর্যন্ত? আমরা বলেন একটু বুদ্ধি করে। এখন আপনার মূল ক্লজের সাবজেক্ট কে? দ্য ইকোনমি অফ বাংলাদেশ, তাই না? ঠিক আছে না কথা আমার? দ্যাট ইজ কজড বাই COVID-19, এটা কি পুরো সাপ্লাই চেইন ডিসরাপশন এই তিনটা ওয়ার্ডকেই মডিফাই? হ্যাঁ, মডিফাই করতেছে, হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে আপনি দ্য ইকোনমি অফ বাংলাদেশ, এটার জন্য মনে মনে আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ চিন্তা করলেন। কি চিন্তা করলেন? না, আপনি দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ চিন্তা করলেন। মনে করবেন লিখলেন, কিরকম লিখলেন, যে আপনি লিখলেন যে ইট উইটনেসেস, ঠিক আছে, এ ট্রিমেন্ডাস টার্মোয়েল। এই যে আরটা কি লিখলেন, যে ইট আইস অ্যাট attaining SDGs by 2030 হয়ে গেল, শেষ। আইস মানে তাকানো। তাহলে এই যদি কেন আমি বাংলাদেশ, ইট উইটনেসটা কি হবে, দ্যাট উইটনেসেস এ ট্রিমেন্ডাস টার্মোয়েল, এন্ড দিয়ে আমি আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, দ্যাট আইস অ্যাট attaining SDGs by 2030। কোনো সমস্যা আছে বুঝতে? বলেন তো একটু। দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসলাম। না স্যার, প্রশ্ন ছিল কিছু। হ্যাঁ, কি প্রশ্ন ছিল বলেন। স্যার আমরা এনটাকে কি কেটে কমা দিতে পারবো?
না টার্মিনালের কেন কমা পরে দেবেন? আমি আপনার যখন 3টা থাকবে তখন আপনি একটা কমা দিয়ে একটা এন্ড দিবেন, বা 2টা হলে তো এন্ড দিতে হবে, তাই না? সুমন কমা রহিম, না সুমন এন্ড রহিম, সমান and রহিমের উপর। ওই একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই, মানে দেখেন দেখতে বড় কিন্তু জিনিসটা একই কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলুন দাদা, বলবো বলুন। দাদা, হাইকিনের পরে অলরেডি স্কাই রকেটের এটা ডাবল কমা দিয়ে কি আলাদা করতে পারবো? কোনটা? হাইকিনের পরে অলরেডি স্কাই রকেটের এটা যে একটা আসলো। আমি এটাকে সাপোর্ট করবো না, ডাবল কমার কোনো দরকার নেই আমার, ঠিক আছে? আমি এটাকে সাপোর্ট আচ্ছা, করি না। আচ্ছা। আপনি যদি করতে চান এটা সেটা চাইলেই আপনার দিতে ইচ্ছা। পারবো। আমি করি না, আমি ব্যক্তিগত প্রেফার করি না, ঠিক আছে? কারণ আমি কিন্তু প্রথম থেকে বলেছি যে গ্রামারে আপনার উপর চাপাই দিব না আমি কিছু, আপনার যা ভালো লাগে আপনি করতে পারবেন, কিন্তু আমি প্রেফার করি না, আমি দিব না, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই যে অ্যাডজেক্টিভ ক্লজ দুই জায়গাতেই আপনি কিন্তু রিডাকশন করতে পারবেন। দ্যাট কাটবেন, দ্যাট কেটে এই যে অ্যাক্টিভ ভার্ব, এই যে উইটনেসটা হয়ে যাবে কি উইটনেসিং হয়ে যাবে, শেষ, আর কিছুই না। একইভাবে এখানে দ্যাট কাটবেন, যেহেতু অ্যাক্টিভ ভার্ব এই যে আইসটা হয়ে যাবে, তাহলে কি আপনার হচ্ছে আইং হয়ে যাবে, শেষ হয়ে গেল, আর কিছুই না। কত সহজ একটা জিনিস দেখছেন, কিন্তু আপনারা এই জিনিসগুলো শিখেন না আগে কখনো। কত সহজ বাক্য হয়ে গেল, দেখেছেন? বুঝতে পারলাম ব্যাপারটা সবাই আমরা? ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে অ্যাডভার্ব ক্লজ শেষ করছি না, এখন আমি যদি আলোচনা কন্টিনিউ করি, এই আলোচনা সারা জীবনও শেষ হবে না, সত্যি কথা হলো যেটা। এই আলোচনা সারা জীবন ভর কন্টিনিউ করতেই থাকবে, চলতেই থাকবে, এর কোনো শেষ হবে না, ঠিক আছে? এখন আমরা এই অ্যাডভার্ব ক্লজের আলোচনাটা এখানেই শেষ করে দেব, আমরা আর এটাকে বাড়াবো না, ঠিক আছে? কেন বাড়াবো না আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন আমাদের আলোচনা যেটা পার্ট অ্যাডজেক্টিভ ক্লজ শেষ করলাম, এবার তো আমাদের আলোচনা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, তাই না? সরি, অ্যাডভার্ব ক্লজ শেষ করলাম, এখন আমাদের আলোচনাতে আসে হচ্ছে নাউন ক্লজ। আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন ইংলিশে রাইটিং এক্সপার্টরা ওই দেখবেন একাধিক দ্যাট ইউজ করে একসঙ্গে, খেয়াল করে দেখেন, ঠিক আছে? দ্যাট 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 দ্যাট, ঠিক আছে? দ্যাট 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 দ্যাট, ওকে। আবার চাইলে দেখবেন যে অনেক সময় দেখবেন চাইলে একাধিক আফটার ইউজ করতে পারেন, ঠিক আছে? আফটার 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 দিতে পারে, মানে অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে দিয়ে দেয়। তো আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে আসলে এটা কেমনে হয়, ঠিক আছে? তো এটা হলো গিয়ে আপনার মূলত নাউন ক্লজের আলোচনা, মানে এটাও একটা মজার একটা ক্লজ এবং এটার ব্যবহারটা খুব ইন্টারেস্টিং। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এক ধরনের স্টাইল, আর নাউন ক্লজটা হচ্ছে গিয়ে এক ধরনের স্টাইল, ঠিক আছে? মানে মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে যেমন ধরেন যে বিশ্বকাপ চলতেছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কত মাতামাতি, তাহলে এই যে মাতামাতিটা হইতেছে, তো এক একটা কোচ কি করতেছে, তিনি একটা ডিফারেন্ট প্ল্যান অ্যাডপ্ট করতেছে, এগুলো কিন্তু উইপন হিসেবে তিনি ইউজ করেন, তাই না? ওনার গেমটাতে এই রাইটিংটা একটা গেম প্ল্যানিং এর মতো চিন্তা করবেন, ঠিক আছে? যে আমার কাছে কতগুলো আর্মস আছে, আমি মনে করেন একটা নর্মাল ব্যালিস্টিক মিসাইল মারবো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি একটা ক্রুজ মিসাইল মারবো, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজ। ওকে, আমি একটা মনে করেন কি বলে নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে একটা জাহাজ নিয়ে গিয়ে আমি থ্রেট দিব, এটা হচ্ছে আমার নাউন ক্লজ। এরকম জিনিস ইন্টারেস্টিং করে ভাবতে হবে, ঠিক আছে? তখন দেখবেন যে জিনিসগুলো অনেক ইজি লাগতেছে, পড়ে মজা পাচ্ছেন। পড়ে মজা না পেলে আসলে পড়ে কোনো মজা নাই, হুদেই মনে পড়তেছি। তো এমন রাখবেন অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ হচ্ছে মডিফাই করার কাজ করে, এদের ইউজেসটা একরকম। আর নাউন ক্লজটা কিন্তু একটু ভিন্ন। কেন ভিন্ন, এটা ডেফিনেশনটা পড়লে আমরা বুঝতে পারি যে হোয়াই নাউন ক্লজ ইজ টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? তো আসে আমরা একটা ডিসকাস করে দেখি পারি কিনা। অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞাতে আমরা একটা জিনিস শিখেছিলাম যে ভাই যেই ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেই হইতেছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজে গিয়ে কিন্তু আমরা একই একটা সংজ্ঞা পড়েছিলাম, যেই ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে সেই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। একইভাবে আমি যদি বলি নাউন ক্লজ কাকে বলে, আপনারা খুব ইজিলি বলবেন ইট ইজ এ ক্লজ, এটা একটা ক্লজ দ্যাট ইজ ইউজড অ্যাজ এ নাউন ইন এ গিভেন সেন্টেন্স। এটা হচ্ছে একটা ক্লজ যেটাকে একটা প্রদত্ত বাক্য পেলে ওর মধ্যে আমরা নাউন হিসেবে ইউজ করতে পারি। ইট ইজ এ ক্লজ দ্যাট ইজ ইউজড অ্যাজ এ নাউন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়, অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বের মতো ব্যবহার করা হয়, নাউন ক্লজ নাউনের মতো ব্যবহার করা হয়। ইট ইজ এ ক্লজ দ্যাট ইজ ইউজড অ্যাজ এ নাউন ইন এ গিভেন সেন্টেন্স। এখন শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি দাদা। শুনতে পাচ্ছি। এখন আমি যদি বলি যে নাউন হিসেবে একটা বাক্যে ব্যবহার করা হয়, আচ্ছা গুড পয়েন্ট, নাউনকে বাক্যের কোথায় কোথায় ব্যবহার করা হয় যদি জিজ্ঞেস করা হয়, আমরা উত্তর দিব কি? আমরা উত্তর দিব যে উই নো, আমরা জানি এ নাউন ইজ ইউজড,
নাউনকে ব্যবহার করা, একটা নাউনকে ব্যবহার করা হয় অ্যাজ এ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট আমরা বলি না, কারণ অবজেক্ট ইন এ সেন্স কমপ্লিমেন্টকে বুঝিয়ে দেয়। আর একটা হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তার মানে নাউনকে বাক্যে ইউজ করা হয় সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। এখন আমরা যদি জানি যে নাউন ক্লজকে নাউন হিসেবে ব্যবহার করা হয় আর নাউনকে এই তিনটা স্টাইলে ইউজ করা হয়, তাই আমরা দুইটা দিক থেকে মিলালে বলতে পারি যে দ্যাট মিনস এর অর্থ হলো a noun clause can be used as a subject, object or the object of preposition. তার মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, চিন্তা করে দেখেন। নাউন ক্লজকে বাক্যে ইউজ করা যেতে পারে বাক্যের সাবজেক্ট হিসেবে, বাক্যের অবজেক্ট হিসেবে এবং বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। এখন এই সংজ্ঞাটা হিসেবে বুঝতে পারলাম আমরা, বলেন তো বুদ্ধি করে? জি দাদা। ওকে, বুঝতে পেরেছি। এখন একটা মজার জিনিস দেখায় আপনাকে, দেখেন আপনি এতদিন ধরে যেটা শিখেছেন যে বাক্যের সাবজেক্ট, একটা বাক্য মনে করেন লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আপনি এতদিন ধরে শিখেছেন। এখন আপনি কিন্তু আজকে হঠাৎ করে কি শিখলেন যে ভাই এই সাবজেক্টের জায়গাতেই একটা নাউন ক্লজ আসতে পারে না? একটু আগে বললাম না আপনাকে, আমি বললাম কিনা বলেন তো? জি স্যার। বললাম, আচ্ছা ভালো কথা। তার মানে সাবজেক্টের জায়গাতে একটা নাউন ক্লজ আসতে পারে। আবার আপনি এটাও শিখেছেন যে বাক্যের সাবজেক্টকে একটা অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে। শিখেছেন এটা আপনি? বলেন তো একটু বুদ্ধি করে। জি স্যার। এটাও কিন্তু আপনি শিখেছেন। তাহলে এখন ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো? এই 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 কথার মধ্যে আপনি কি কোনো শুভঙ্করের ফাঁকি খুঁজে পাচ্ছেন? একটু বলেন প্লিজ, বলেন। নাউন ক্লজ কে অ্যাডজেক্টিভ ক্লজ। ব্রিলিয়ান্ট, সুন্দর একটা অ্যান্সার করছেন। যেহেতু আমরা জানি সাবজেক্টকে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করে এবং সাবজেক্টে নাউন ক্লজ গিয়ে বসতে পারে, তার মানে একটা নাউন ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে। এই কথাটা কেন শিখালাম? কারণ আমরা লিখতে গিয়ে নাউন ক্লজের ক্লাসে গিয়ে দেখবো যে কিভাবে একটা পূর্ণ ক্লজকে বা পূর্ণ বাক্যকে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করে। ছোটবেলায় দেখতেন কখনো কখনো মডিফায়ার খুঁজে না পারলে আপনাদেরকে টিচাররা বলতো যে আরে বেটা এই মডিফায়ারটা বাক্যের কোনো পার্টকে মডিফাই করে নাই, পুরো বাক্যটারই মডিফাই করছে। এই কথাটা শুনেছেন না কখনো? কখনো শুনেছেন? শুনেছেন। ওই জিনিসটা নাউন ক্লজে গিয়ে আপনারা শিখবেন। তো আজকের আমরা আলোচনার বাড়াবো না, আমরা আলোচনাটা এখানে শেষ করব যে নাউন ক্লজ কাকে বলে আর নাউন ক্লজটা কোথায় কোথায় বসে, আর ওই দুই জায়গাতে মিলিয়ে একটা অনুসিদ্ধান্ত যে অ্যাডজেক্টিভ ক্লজ পুরো একটা নাউন ক্লজকেই বা পুরো একটা ক্লজকেই মডিফাই করতে পারে। তার মানে আমাদের লেকচারটা কোথায় গিয়ে শেষ হলো? আমাদের লেকচারটা শেষ হলো যে অ্যাডজেক্টিভ ক্লজ শেষ করে, অ্যাডভার্ব ক্লজ শেষ করে আমরা নাউন ক্লজ শুরু করেছি। এবারে আমরা আজকের তৃতীয় টপিকটা দেব, ঠিক আছে? আজকের টপিকটাতে বাক্য লিখতে হবে একটু ভিন্নভাবে। কিভাবে লিখতে হবে আমি একটু বলি, শুনেন। সময় থাকবে আজকে থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত। আই রিপিট, সময় থাকবে আজকে থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত। টপিকটা কি হবে? আমি একটা টপিক বলে দিচ্ছি, এই টপিকের উপর লিখবেন। টপিকটা হচ্ছে আপনি লিখবেন যে কি টপিক দেব, একটু দাঁড়ান। আপনি লিখবেন আইএমএফ লোন দিয়েছি, রিজার্ভ ক্রাইসিস দিয়েছি। আপনি লিখবেন যে আমাদের যে পদ্মা ব্রিজ গুলো আছে, ঠিক আছে, মানে পদ্মা ব্রিজ, ওকে, এইটার উপরে লিখবেন। কোনো প্যাসেজ লিখবেন না, কোনো প্যাসেজ লিখবেন না। ইউ উইল রাইট জাস্ট এ সিঙ্গেল সেন্টেন্স। মনে করেন একটা কমেন্ট করতেই যাচ্ছেন, একটা কমেন্টে গিয়ে আপনি জাস্ট একটা বাক্য লিখবেন। এইভাবে কমেন্ট করতেই থাকবেন সারাদিন সারা রাত ধরে, কোনো সমস্যা নেই। যে যত পারেন একটা করে বাক্য লিখবেন, মানে আপনার কমেন্টে একটা বাক্য হবে, ওখানে 10-15টা বাক্য না, এরকম যত পারেন কমেন্ট করবেন। কিন্তু কোনোভাবেই কেউ কারো স্ট্রাকচার কপি করবেন না। আমি দেখবো কে কত বেশি স্ট্রাকচারাল ভ্যারিয়েশন আনতে পারেন এই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে করে। যে যত সুন্দর ভ্যারিয়েশন আনতে পারবেন তাদের পোস্টে আমি লাভ রিয়েক্ট, তাদের কমেন্টে আমি লাভ রিয়েক্ট দেব এবং কংগ্রাচুলেশনস বলবো, এবং আমি
রিকমেন্ডেশনস করবো যে আপনার কি কি করা উচিত, ঠিক আছে? আমি দেখবো কে কত কমেন্ট করতে পারেন। ওকে, বুঝতে পারছেন কি বলছি? না দাদা, আরেকবার বুঝতে একটু পারেন? আমি বলেছি এখন যে টপিকটা স্যার, দিব এর উপরে প্যাসেজ লিখবেন না, আপনারা হচ্ছে এর উপরে ঘরে বসে ওই টপিকের যে পোস্ট করা থাকবে সেখানে হচ্ছে কমেন্ট করবেন। বুঝতে পেরেছেন কি বললাম? স্যার কমেন্টটা কোন পোস্টে করবো স্যার? আমি একটা পোস্ট করব যে আজকের টপিক এক লাইনে লিখবো। একটা করে বাক্য লিখবেন, কমেন্টে একটা করে বাক্য লিখবেন, ঠিক আছে? যে পদ্মা ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ, একটা কমেন্ট শেষ হয়ে গেল। আর এক জায়গাতে আপনি লিখলেন যে আমি পদ্মা ব্রিজকে অনেক ভালোবাসি, আর একটা কমেন্টে গিয়ে লিখবেন পদ্মা ব্রিজের উপরে গিয়ে আমার বয়ফ্রেন্ড আমাকে অফার করছে। আর একটা কমেন্টে গিয়ে লিখবেন যে পদ্মা ব্রিজে গিয়ে আমি ডিভোর্স দিতে চাই আমার জামাইকে, ঠিক আছে? এরকম করে লিখবেন। এরপরে প্রত্যেকটা বাক্য পড়ে 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 দেখবো যে কোন বাক্যটা আমার কাছে সুন্দর লাগতেছে। স্ট্রাকচারাল ভ্যারিয়েশন, ইন টার্মস অফ স্ট্রাকচারাল ভ্যারিয়েশন, ওয়ার্ড চয়েসেস, কে কতটা ইনফরমেটিভ করতে পারছে। কিন্তু একটা বাক্যের বেশি লিখতে পারবেন না একটা কমেন্টে। এরপর আপনি আরেকটা কমেন্ট করেন, সেটা কোনো সমস্যা নাই, 100 কমেন্ট করেন কোনো সমস্যা নাই, কিন্তু একটা কমেন্টে একটা বাক্য আসবে। কি বলেছি বুঝতে পেরেছেন? জি দাদা, বুঝতে পারছি। আমি তো স্যার, হ্যাঁ বলেন। স্যার একটা বাক্য কত বড় হতে পারে, মানে এটা 1 কোনো? কোটি ওয়ার্ড দিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে স্যার, ওকে। আজকের টপিক হচ্ছে দাদা আমার একটা প্রশ্ন আছে দাদা। হ্যাঁ দাদা আমার মানে পড়ার বাইরে টপিকটা আর কি, হ্যাঁ বলতে পারেন। বাংলাদেশ ব্যাংকের 2 তারিখে পরিক্ষা, তো আমাদের ইংলিশের জন্য যে সিনোনিম অ্যান্টোনিম গুলা একটু কোথা থেকে পড়লে একটু ভালো হতো? আমি প্রিলিমিনারি এক্সপার্ট না ভাই, আমি রিটেন এক্সপার্ট। রিটেন নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আচ্ছা স্যার, একটু কথা ছিল হুম। স্যার। ওই যারা আর কি মানে নতুন, অনেকে নতুন জয়েন করেছেন, তো স্যার ওই আপনি স্যার ওই মানে টপিকের 11টার সময় ক্লাস শুরু হবে, না পোস্টে স্যার আমি ওটা বলছি না স্যার, ওই যে অ্যাসাইনমেন্টটা ওইটা ওই সময়সীমা যে বলেছেন কালকে রাত 10টা, একটু এই নেক্সট এটা আমি আজকে ক্লাসে শুরুতে বলে দিয়েছি যে কয়েকদিনের জন্য যদি একটু। আচ্ছা ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে গেল। আই মিন এই 7 নম্বর ক্লাসটা শেষ। এখন আমরা 1 নম্বর ক্লাসে যাব। এই মিন টাইমে দাদা আপনাদেরকে একটা ব্রেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা দাদা নেই। আজকে রিটেন লেখায় আপনি ওই যে হাইপেন দিয়ে একটা শব্দ লিখেছিলেন, হ্যাঁ, এখন ওই যে কস্ট দিয়ে হাইপেন দিয়ে আপনার হ্যাঁ। অফ দিয়ে লিভিং দেয়, এ কি একই জিনিস? মানে আমি বলতে চাচ্ছি যে কস্ট লিখে হাইপেন দিয়ে অফ দিয়ে হাইপেন দিয়ে লিভিং দেয়, এই যে তিনটা শব্দের ভিতরে দুটো হাইপেন আর এই যে একটা হাইপেন, এই দুটোটা কি একই টাইপের বোঝায়? না না না, দুইটা দুই রকমের মিনিং ভাই। একটা সুন্দর প্রশ্ন করেছেন, এটা কিন্তু নেক্সট ক্লাসের শুরুতে মনে করেন, ঠিক আছে? আমি এটা নিয়ে আবার আলোচনা করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, সুন্দর স্যার topic। রেকর্ডেড ভিডিওটা কি পাওয়া যাবে, মানে আপলোড করা হবে? আপনি গ্রুপে গিয়ে কোনো ভিডিও পান নাই এখন পর্যন্ত? না ওই মানে আসলে আমি আজকে ফার্স্ট ক্লাস, তো মানে না না, আপনি যে ফার্স্ট ক্লাস সেটা বুঝেছি, আমি বলছি যে আপনি যে গ্রুপ থেকে জুম লিংকটা পেয়ে ঢুকেছেন সেখানে গিয়ে কোনো ভিডিও পান নাই? জি হ্যালো, পেয়েছি আর কি। তার মানে কি বুঝতে পারলাম বলে একটু বুদ্ধি করে আপনারাই বলেন, আমি আর কি বলবো। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 7 নম্বর ক্লাস শেষ করলাম। শুনুন একটা কথা বলি, ওয়ার্কিং প্লেসে স্মার্টনেসটা অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? রেকর্ডেড ক্লাসটা কই পাবেন? আপনি যে গ্রুপ থেকে ঢুকেছেন সেই গ্রুপে পাবেন, খুব স্বাভাবিক বিষয়, তাই না? ওখানে অলরেডি 6টা ক্লাস হয়েছে, 6টা ক্লাসে ভিডিও দেওয়া আছে, তো এটা নিয়ে কনফিউশনের কি আছে আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 1 নম্বর ক্লাসটা শুরু করি। হ্যাঁ, 1 নম্বর ক্লাসটা আমরা আবার শুরু করছি। তো আমরা আসেন আলোচনাটা বক 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 করা শুরু করি, ঠিক আছে? এখন যারা পুরাতন স্টুডেন্ট আছেন তারাও বসে বসে ক্লাসটা করেন, কোনো সমস্যা নেই, লুজার হবেন না, লাভ হবেন। একজন বলেছেন একজন ব্যক্তি কি একাধিক কমেন্ট করতে পারবে? বললাম তো ভাই পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কতবার এই জিনিস বলবো আপনাদেরকে, বলেন? ওকে, সবাই পারবে, যত মন চায় কমেন্ট করবেন, ঠিক আছে?
আমি তো বললাম কমেন্ট করাটা আপনাদের জন্য ওপেন, তবে আগামীকাল রাত 10টা পর্যন্ত। এরপরে কিন্তু আমি ওপেন দেব না, ঠিক আছে? এরপরে কারণ